গঠিত হয়ে গেছে নতুন মন্ত্রিসভা। আর তারপর থেকে গতকাল নরেন্দ্র মোদী এবং আজ একে একে অন্য মন্ত্রীরাও তারা নিজেদের দফতরে চলে এসেছেন। তারা যে নতুন দায়িত্ব সেই দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছেন। অমিত শাহ, জেপি নাড্ডা থেকে এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব সকলেই কিন্তু নিজেদের যে দফতর সেই দফতরে আজ পৌঁছে যান। মন্ত্রক পাওয়ার পর একে একে নিজেদের দফতরে গিয়ে দায়িত্ব বুঝে নিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। বেশিরভাগ কেন্দ্রীয় মন্ত্রী, বিশেষ করে বিগ ফোর যাকে বলা হয়, তারা কিন্তু আগে যেমন স্বরাষ্ট্রমন্ত্রক সামলেছেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবারও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব তিনিও কিন্তু রেলমন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী রয়েছেন। অন্যদিকে এস জয়শঙ্কর তিনি এবারও বিদেশ মন্ত্রী। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, আগেরবারও তিনি জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন, এবারও সেই একই দফতরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। অন্যদিকে যেরকম আপনারা জানেন যে নতুন করে সুকান্ত মজুমদার তিনি এবার মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, কিন্তু দুটি গুরুত্বপূর্ণ দফতর তার দায়িত্বে এসেছে, শিক্ষা মন্ত্রক এবং অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের যে উন্নয়ন মন্ত্রী। দুটি দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার। এই প্রথম তিনি মন্ত্রী হলেন এবং মন্ত্রী হয়ে দুটি দফতরের প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। যেমনটা বলছিলাম যে বিগ ফোর নরেন্দ্র মোদী তিনি কিন্তু বিজেপির কাছেই রেখেছেন, বিজেপির হাতেই সিংহভাগ গুরুত্বপূর্ণ মন্ত্রক রয়েছে। বিশেষ রদবদল নয় মন্ত্রীদের, শরিকি চাপ সামলে মন্ত্রিসভা গঠনের প্রাথমিক রাউন্ডে জয় মোদীর, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। যারা তাবড় দায়িত্বে রয়েছিলেন এতদিন ধরে, ধরুন পররাষ্ট্র মন্ত্রক বা প্রতিরক্ষা মন্ত্রক বা যারা কমার্স দেখছিলেন নির্মলা সীতারামনজি, তারা যে যার জায়গা, এবং গৃহ মন্ত্রক বিশেষ করে অমিত শাহজি, তারা যে যার জায়গাতে চলে এলো। হ্যাঁ, যেখানে আমরা জেডিইউ বা টিডিপির ভূমিকা বা অন্যান্যদের ভূমিকা দেখছি, সেখানে আমরা দেখছি নীতিশজির সঙ্গে যারা খুব এক সময় অনেক দিন ধরেই যাদের খুব ভালো যোগাযোগ ছিলেন, ধরুন রাজীব রঞ্জনের কথা উঠে আসে বা রামনাথ ঠাকুরের কথা উঠে আসে, তারা মন্ত্রক পেয়েছে। কিন্তু আমরা যদি পার্সেন্টেজের দায়িত্বের দিক থেকে দেখি বা সংখ্যার দিক থেকে দেখি, এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে বিজেপিই কিন্তু আসল যে দায়িত্বভারের সিংহা অংশটা কিন্তু বিজেপির হাতে রয়ে গেল। এবং এটা এই অর্থে বলতে পারেন যে পলিটিক্যাল নেগোসিয়েশন যদি কিছু হয়ে থাকে, নিশ্চয়ই হয়েছে, অবশ্যই হয়েছে, একাধিক বৈঠক হয়েছে ফল ঘোষণার পরে। সেই দিক থেকে কিন্তু বিজেপির মানে দর কষাকষি বলুন বা আলোচনা করারই পদ্ধতি বলুন, তাতে কিন্তু নিশ্চিত তাদের একটা জয় আছে। দেখো 3.0-তেও আমি বলবো যে একই রকম পরিস্থিতি কিন্তু আমরা মন্ত্রিসভায় দেখতে পাচ্ছি, অর্থাৎ পুরনো মুখগুলোর উপরেই মন্ত্রী ভরসা রাখলেন। এবং যেটা বলা হচ্ছিল যে লোকসভা নির্বাচনের ফলাফল 240-এ আসার পরে যে এবার মোদীকে অনেক কম্প্রোমাইজ করতে হবে, এমনকি শরিকদের নিয়ে কম্প্রোমাইজ করতে হবে, একাধিক পদ শরিকদের দিতে হবে। কিন্তু বাস্তবে যেটা দেখা গেল যে না, শরিকদেরকে কিন্তু কার্যত তিনি একমাত্র অসামরিক পরিবহন দপ্তর ছাড়া বা কার্যত বলা যায় কোনো দপ্তরই ছাড়তে হয়নি। ফিনান্সের মতন দপ্তর নিজেদের কাছে রেখেছে, স্বরাষ্ট্র মতন দপ্তর নিজেদের কাছে রেখেছে, ডিফেন্সের মতন দপ্তর তাদের কাছে রেখেছে, হোম ডিপার্টমেন্ট তাদের কাছে রেখেছে, পঞ্চায়েত দপ্তর রেখেছে, সব মিলে রুরাল ডেভেলপমেন্টের দপ্তর রেখেছে। পঞ্চায়েত দপ্তরটা কেবলমাত্র বাইরে তারা দিয়েছে, গতবারও তাই মানে ছিল, নিজেদের হাতে ছিল এটা। কিন্তু যদি ওভারঅল আমরা লক্ষ্য করি, তাহলে একটা সরকার চালানোর যে ইঞ্জিন যেটাকে বলে, যে মূল স্তম্ভ যে দপ্তরগুলো, সেই দপ্তরগুলো প্রত্যেকটা নিজের কাছে রেখেছে।